সব সফল মানুষই জীবনের কোনো না কোনো রাতে নিঃশব্দে চোখের জল ফেলে। এই গল্প ঠিক সেই রকম। কলকাতার সেই ছোট্ট বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ডাক্তার পার্থ বুঝতে পারছিলেন কিছু শূন্যতা আছে, যা টাকা, নাম কিংবা কেরিয়ারেও পূরণ হয় না। সেই সন্ধ্যায় এক রুগীকে দেখতে গিয়ে শহরে নামকরা এই ডাক্তারের হাত পা হঠাৎ কেঁপে উঠল, শরীর ঠান্ডা হয়ে এলো, যেন শ্বাসটাই আটকে গেল এক মুহূর্তের জন্য। কিন্তু কেন? ঠিক তার এক মুহূর্ত আগেই একটি ফোন কল, একটি কাপা কণ্ঠ ডক্টর পার্থর জীবনটা উল্টে পাল্টে দিতে যাচ্ছিল। যা শুনবেন তা হয়তো আপনিও সহ্য করতে পারবেন না, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সন্ধ্যা তখন ঠিক 6টা বাজতে চলেছে। কলকাতার দক্ষিণের এক ব্যস্ত জায়গায় নিজের ছোট্ট 2 তলার বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন শহরের নামকরা ডাক্তার পার্থ সেনগুপ্ত, যার সম্পর্কে লোকমুখে প্রচলিত। ডাক্তার পার্থের হাতে রোগী স্পর্শেই আরোগ্য লাভ করে। ডিউটি সেরে সারাদিনের অজস্র জরুরি ফোন কল আর রোগীদের ভিড় সামলে অবশেষে ঘরে ফিরেছে ডাক্তার পার্থ। ঘরের দরজা খুলতেই এক ধরনের নীরব শান্তি তাকে ছুঁয়ে গেল, যেন দিনের সমস্ত ক্লান্তি এই ঘরের বাতাসেই মিলিয়ে যাবে। সে ধীরে ধীরে কোট খুলে দরজার পাশের কাঠের চেয়ারে গুছিয়ে রাখল। ম্লান আলোয় তার মুখটা ক্লান্ত, চোখের নিচে চাপা দাগ, তবু সেই চোখেই অদ্ভুত এক কোমলতা, যেন কোনো অদৃশ্য দায়িত্ব তাকে এখনও ধরে রেখেছে। ঠিক প্রতিদিনের মতো তিনি রান্নাঘর থেকে এক কাপ কফি নিয়ে এসে বসেন ড্রয়িং রুমের সেই নির্দিষ্ট সিঙ্গেল সিটায়। সামনেই দেওয়ালে সাজানো কাঠের একখানা ফটো ফ্রেম, যেটার দিকে তিনি প্রতিদিন কফির প্রথম চুমুক নিতে নিতে তাকিয়ে থাকেন। আজও তিনি তাকালেন, দৃষ্টি স্থির হলো ছবিটার উপর। ঠিক সেই মুহূর্তেই তার চোখটা অজান্তে ছলছল করে উঠল। একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, যেন ওই ছবির মানুষটার সঙ্গে তার কত অপূর্ণ কথা, কত না বলা গল্প রয়ে গেছে। হঠাৎ টেবিলের উপর রাখা ফোনটা বেজে উঠল। ডক্টর পার্থ একটু চমকে উঠলেন। এমন সময় আবার কে ফোন করছে? সন্ধ্যার পরে সাধারণত কেউ ফোন করে না, জরুরি কিছু না হলে তো নয়ই। তিনি ফোন তুলে স্ক্রিনের দিকে তাকালেন। জলজল করে লেখা আননোন নাম্বার। পার্থর কপাল কুঁচকে গেল। অচেনা নাম্বার। এই সময় ফোন মানে কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। এক মুহূর্ত থেমে তিনি রিসিভ বাটনে চাপ দিলেন। হ্যালো, কে বলছেন? ওপাশে ছোট্ট ভীষণ কাঁপা কণ্ঠে এক বাচ্চার গলা। ডাক্তারবাবু, আমি মালা বলছি। আমার বয়স 8। আমরা গঙ্গারামপুর বাসস্ট্যান্ডের কাছে থাকি। আপনি তাড়াতাড়ি আসুন, দয়া করে আসুন ডাক্তারবাবু, আমার মা খুব অসুস্থ। মেয়েটার কাঁপা কণ্ঠ শুনে ডক্টর পার্থ একটু সোজা হয়ে বসলেন। গঙ্গারামপুর, সেখান পর্যন্ত তো অনেকটা পথ, প্রায় 5 ঘন্টা রাস্তা। তোমরা ওখানে অন্য কোনো ডাক্তার দেখাও না কেন? ওপাশে ছোট্ট মেয়েটার হাঁপড়ের শব্দ শোনা গেল, যেন কান্না থামানোর চেষ্টা করছে। না ডাক্তারবাবু, মা বলেছে যদি কোনো দিন আমার শরীর খারাপ হয় তাহলে শুধু ওই ডাক্তারবাবুকেই ডেকে আনিস, উনি ছাড়া আর কাউকে দেখাবি না। আপনি নাকি মায়ের কাছে ভগবান। এই কথাটুকু শুনে ডক্টর পার্থের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তার মানসিক অবস্থা বদলে গেল। মুখের ক্লান্তি মিলিয়ে গিয়ে এক ধরনের তাড়াহুড়ো দেখা দিল। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, তুমি চিন্তা করো না। না ডাক্তারবাবু, চেষ্টা করলে হবে না। আমার মা খুব খারাপ অবস্থায় আছে, আপনি না এলে কেউ তাকে বাঁচাতে পারবে না। আমি একা, আমার মা ছাড়া আমার আর কেউ নেই। কথা শেষ হতেই ফোনটা কেটে গেল। ডক্টর পার্থ থমকে গেলেন। ঘরের ভেতরে হঠাৎ অদ্ভুত নীরবতা নেমে এলো। সামনের ফটো ফ্রেমটা যেন আরও ঝাপসা হয়ে উঠল। তিনি নিজের মনে বললেন, যেতে হবে, এখনই যেতে হবে। ঘড়িতে তখন 7:30। এভাবে বেরোলে রাতটা পুরো পথে কাটবে, কিন্তু তার মাথায় এখন শুধু ওই শিশু মেয়েটির ভীত কণ্ঠই বাজছে। তিনি তাড়াতাড়ি ফোন তুলে ড্রাইভার রামুকে বললেন, রামু, গাড়িটা বের কর, এখনই বেরোতে হবে। ফোনের ওপাশে রামু একটু হতভম্ব গলায় বলল, এখন এই সময়ে ডাক্তারবাবু? ডাক্তার পার্থ আর সময় নষ্ট করলেন না। হ্যাঁ রামু, এখনই, তাড়াতাড়ি কর, 1 মিনিটও দেরি করা যাবে না। কিছুক্ষণ বাদেই ডাক্তার পার্থ দোতলা সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলেন
রামু গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আকাশ তখন গাঢ় হয়ে এসেছে, দূরে বিজলি চমকাচ্ছে। ডাক্তার পার্থ গাড়িতে উঠতেই গাড়ি ছুটল হাওড়া ব্রিজের দিকে। দ্রুত গতিতে রাস্তা পেরোতে পেরোতে মাঝে মাঝে বিজলির আলোয় তার মুখ আরও তীব্র দেখাচ্ছিল। এক ধরনের দুশ্চিন্তা, অস্থিরতা আর একটা গভীর শূন্যতা। হাওড়া ব্রিজ পেরোনোর আগেই গাড়ি হঠাৎ ঝাঁকাতে লাগলো। এ কি রামু, কি হচ্ছে এটা? ডাক্তারবাবু, গাড়িটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। গাড়ি রাস্তার পাশে থেমে গেল। ডাক্তার পার্থ রেগে তেড়ে উঠলেন। কিরে রামু, তোকে বলেছিলাম গাড়িটা ঠিক করে দেখে রাখতে। এখন কিভাবে যাব গঙ্গারামপুর? জানিস ওখানে একটা মেয়ের মা ভীষণ অসুস্থ। তোদের এসব কাজ আমার একদম পছন্দ হয় না। রামু মাথা নিচু করে বলল, সরি ডাক্তারবাবু, বুঝতে পারিনি। গাড়ি তো একদম ঠিকই ছিল। ঠিক তখনই হুট করে আকাশ ফেটে বৃষ্টি নেমে এলো, মুষলধারে, বজ্রসহ। ডাক্তার পার্থের কাপড় মুহূর্তেই ভিজে গেল। ঠান্ডা বাতাস বইছে, হেডলাইটের আলোয় চারপাশ ঝাপসা লাগছে। রামু ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো গলায় বলল, ডাক্তারবাবু, গঙ্গারামপুর যাওয়ার শেষ ট্রেনটা আর মাত্র 15 মিনিট পথ ছাড়বে। স্টেশনটা এখান থেকে দৌড়ালে 10 মিনিটের পথ। আপনি যদি এখনই ছুটে যান হয়তো ধরতে পারবেন। 1 সেকেন্ডও নষ্ট করলেন না ডাক্তার পার্থ। একটা মরিয়া নিঃশ্বাস নিয়ে ছুটে গেলেন বৃষ্টির ভেতর দিয়ে। বৃষ্টির শব্দে হাঁপানোর আওয়াজও যেন চাপা পড়ে যাচ্ছিল। তার সাদা শার্ট বৃষ্টিতে লেপ্টে গেছে শরীরে, চুল ভিজে কপালে লেগে আছে। কিন্তু তিনি থামলেন না। স্টেশনের ভিতরে ঢুকতে গিয়ে তিনি হাঁপিয়ে উঠলেন আর দেখলেন 1 মিনিট আগেই ট্রেনটা ছেড়ে গেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার ভিজে শরীর, পিছনে ঝোড়ো হাওয়া, সামনে লাল টিমটিমে সিগন্যাল, সব মিলিয়ে এক বিষণ্ণ দৃশ্য। ঠিক তখনই আশেপাশে থাকা কিছু লোকজন তাকে দেখেই হাসতে লাগলো। ভিজে গেছেন, ট্রেন মিস করেছেন নাকি? দেখে তো একদম নতুন লোক মনে হচ্ছে। তারা জানতেও পারল না এই ভেজা মানুষটি শহরের এমন ডাক্তার যার ওষুধে হাজার মানুষ সুস্থ হয়। ডাক্তার পার্থ ভেজা ফোনটা বের করে অন করে দেখলেন মালা আবার কল করছে। তিনি সঙ্গে সঙ্গে ধরলেন। হ্যালো, আমি হাওড়াতে এসেছি, কিন্তু ওপাশে কাঁদতে থাকা ভাঙা গলা, ডাক্তারবাবু, মা ছটফট করছে, দয়া করে তাড়াতাড়ি আসুন, আমার মা ভীষণ কষ্ট পাচ্ছে। ডাক্তার পার্থের বুক হু হু করে উঠল। আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি, তুমি দয়া করে সাহস রাখো মালা, আমি আসছি। কলটা কেটে গেল। ডাক্তার পার্থ স্টেশন থেকে বেরোতে যাচ্ছিলেন। ঠিক তখনই পেছন থেকে একটি গলা ভেসে এলো, ডাক্তারবাবু। ডাক্তার পার্থ ঘুরে তাকালেন। 22-23 বছরের এক যুবক দাঁড়িয়ে, জিন্স, টি শার্ট, কাঁধে ব্যাগ, চেহারায় অদ্ভুত এক আন্তরিকতা। ছেলেটি এগিয়ে এসে বলল, আপনার এই অবস্থা কেন? পুরো ভিজে কাদা মাখা, কী হয়েছে ডাক্তারবাবু? ডাক্তার পার্থ একটু হাঁপাতে হাঁপাতে বললেন, হ্যাঁ ভিজেছি ঠিকই, কিন্তু তুমি কে? ছেলেটা একটু দ্বিধা করে বলল, কিছু মনে করবেন না, মনে হচ্ছে আপনি কোনো পেশেন্ট দেখতে যাচ্ছেন, খুবই ব্যস্ত, ট্রেনটাও মিস করেছেন, তাই ভাবলাম কথা বলি। কোথায় যাবেন বলুন, আমার বাইক আছে, আপনাকে পৌঁছে দিতে পারবো। ডাক্তার পার্থ একটু থমকে গেলেন। আমি গঙ্গারামপুর যাচ্ছি, গাড়িটা খারাপ হয়ে গেল, ট্রেনও মিস করলাম। ছেলেটা দ্রুত বলল, যদি কিছু মনে না করেন তাহলে আসুন, আমি পৌঁছে দিচ্ছি, বড় জোর 5 ঘন্টা লাগবে। ডাক্তার পার্থ প্রথমে একটু সন্দেহে পড়লেন, কিন্তু সময় খুব কম, এখন আর ভাবার সুযোগ নেই। এক মুহূর্তেই সিদ্ধান্ত নিলেন, চলো। ডাক্তার পার্থ ভিজে কাপড়ে, প্রচণ্ড ঝড় বৃষ্টির পরেও এখন টিপটিপ করে পড়তে থাকা বৃষ্টির মাঝে ছেলেটার বাইকে উঠে বসলেন। বাইক ছুটে চলছিল রাতের অন্ধকার চিরে, হালকা বৃষ্টি মুখে লাগছিল, যেন তাড়াহুড়ো করে ফেলা ছোট ছোট সুই। রাস্তাটা কাদা আর জল মিশ্রিত, মাঝে মাঝে চাকার নিচে ছিটে উঠছিল জল। দূরে বজ্রপাতের শব্দ কানে কাঁপুনি ধরাচ্ছিল। হেডলাইটের আলোয় থেকে থেকে দেখা যাচ্ছিল একজন ডাক্তার আর এক তরুণ ছেলের নিঃশব্দ মরিয়া ছুটে চলা। একজনের কাছে দায়িত্ব, আরেকজনের কাছে অজানা এক মানবিক তাগিদ। ডাক্তার পার্থর মাথার ভেতর তখন শুধু একটাই কথা ঘুরছিল,
মালার মায়ের কাছে আমি ভগবান কেন। ছেলেটার বাইক ছুটছে, রাতে টিপটিপ বৃষ্টি। হঠাৎ রাস্তার একদম মোড়ে পুলিশ দাঁড় করালো। ছেলেটা হেলমেট পরে আছে। ডাক্তারের নেই দেখে পুলিশ কড়া গলায় বলল, হেলমেট ছাড়া এমন অন্ধকার রাস্তায়? ঠিক না স্যার। পার্থ একটু বিব্রত হয়ে পরিচয় দিলেন। পরিচয় শুনে পুলিশের মুখ নরম হয়ে গেল। একজন তো নিজের অতিরিক্ত হেলমেটটা এগিয়ে দিয়ে বলল, নিন স্যার, এই রাস্তাটা রাতের বেলা নিরাপদ না, আপনাদের কিছু হলে খারাপ লাগবে। পার্থ মাথা নাড়লেন, আর সেই মুহূর্তে একটা অদ্ভুত পজিটিভ শক্তি তাকে ঘিরে ধরল। বাইক আবার চলল, কিন্তু বেশিক্ষণ চলার সুযোগ পেল না। হঠাৎ একটা বিকট আওয়াজ। ছেলেটি দ্রুত ব্রেক চাপল। ডাক্তারবাবু, মনে হয় বাইকটা খারাপ হয়ে গেছে। ছেলেটার গলায় আতঙ্ক আর অসহায়তা মিলেমিশে একাকার। বাইক একেবারে থেমে গেল রাস্তার মাঝখানে। পার্থ ক্ষণিকের জন্য বিরক্ত হলেন, কিন্তু কিছু বললেন না। এখন রাগ দেখানোর সময় নয়। সামনে একটি মানুষের জীবন ঝুলছে। গঙ্গারামপুর আর কত দূর? তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন। ছেলেটা হেডলাইটের ক্ষীণ আলোতে বাইকের চাকা দেখে নিঃশ্বাস ফেলল। আর ঘণ্টাখানেক ডাক্তারবাবু, কিন্তু বাইকটা তো একদমই নড়ছে না। ঘড়িতে তখন বাজে রাত 1টা। রাস্তায় একটাও গাড়ি নেই, সব দিক অন্ধকার। ছেলেটি মেকানিককে ফোন করলো, কেউ ধরল না। ডাক্তার পার্থর ফোনেও লো ব্যাটারি, স্ক্রিনে দেখাচ্ছে 3%। এখন যদি চার্জ শেষ হয়ে যায়, মালাকে কোথায় খুঁজবেন? এই দুশ্চিন্তার মাঝেই সামনে আলো ঝলসে উঠল। একটা লরি এসে থামলো। সব কথা শুনে ড্রাইভার বলল, চলুন স্যার, আমি নামিয়ে দিচ্ছি। রাতভর লরিতে কাঁপতে কাঁপতে ডাক্তার পৌঁছালেন গঙ্গারামপুর। নামতেই ফোনটা আবার বাজলো। মালার কল, কিন্তু রিসিভ করার আগেই ফোন সুইচ অফ। এখন তিনি সম্পূর্ণ একা। কাকে জিজ্ঞেস করবেন? এত রাতে কোনো দরজায় টোকা দেওয়া ঠিক হবে? শেষে সাহস করে একটা কুঁড়ে ঘরের দরজায় টোকা দিলেন। 2বার 3বার। এক বৃদ্ধ বেরিয়ে এসে বললেন, কে বাবা, এত রাতে? পার্থ বললেন, আমি ডাক্তার। মালা নামে কেউ কি থাকে এখানে? ওর মা খুব অসুস্থ। বৃদ্ধ বললেন, ওই তো বাবা, ওই বাঁকটা ঘুরলেই 2টো বাড়ির পরে একটা ছোট ছাউনি ঘর। ডাক্তার ধন্যবাদ জানিয়ে দৌড়ে গেলেন, কিন্তু সেখানে পৌঁছে দেখলেন সব ঘরের দরজা বন্ধ। টোকা দিলেন, কেউ খুলছে না। পাশাপাশি 2-3টে ঘর যেন ফাঁকা। হঠাৎ 2-3 জন গৃহবধূ দৌড়ে যাচ্ছিল। ডাক্তার পার্থ থেমে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, মালার মা কোথায়? উনি খুব অসুস্থ। ওরা থেমে একসঙ্গে চমকে তাকালো। আপনি কি ডাক্তার পার্থ? কলকাতা থেকে এসেছেন? পার্থ হাঁপাতে হাঁপাতে বললেন, হ্যাঁ আমি পার্থ। কোথায় ওকে নিয়ে গেছে? একজন ভেজা শাড়ি পরা মহিলা বলল, চলুন দাদা, খুব খারাপ অবস্থা, হাসপাতালে নিয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। ডাক্তার তাদের সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন। মাটির পথ, জল, কাদা সব উপেক্ষা করে শুধু একটা চিন্তা মাথায় বাজল। মেয়েটা বলেছিল মা খুব অসুস্থ। কোন মা? কে এই মহিলা? এই প্রশ্নগুলো মাথার ভিতর ঝড় তুলতে লাগলো। হাসপাতালের সামনে পৌঁছে দেখলেন বাইরে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে। কেউ চুপচাপ, কেউ কাঁদছে। ডাক্তার পার্থ ছুটে ভেতরে ঢুকলেন। ভেতরটা আধো আলো। ঘরের কোণে একটা হাসপাতাল বেড। বেডের উপর শুয়ে এক মহিলা, বয়স সামান্য 35-এর মতো। মুখে অক্সিজেন মাস্ক, হাতের শিরায় সেলাইনের সুই ঢোকানো। হৃৎস্পন্দনে মনিটরে আলো টিমটিম করছে। ডাক্তার হঠাৎ থেমে গেলেন। তার বুকের ভেতর যেন হৃৎস্পন্দন থেমে যাচ্ছে। 1 পা 2 পা ধীরে ধীরে এগোলেন বেডের দিকে। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। চুলের গোছা কপালে পড়ে আছে, মুখে ক্লান্তির ছাপ। তিনি হাত বাড়িয়ে আস্তে করে চুল সরিয়ে দিলেন। তারপরেই তার শরীর কেঁপে উঠল, চোখ বিস্ফারিত। মুখ থেকে শুধু অস্পষ্ট এক শব্দ বেরিয়ে এলো, অনন্যা। চারদিক হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। পাতার খসখসানি পর্যন্ত থেমে গেল যেন। ডাক্তার পার্থর ঠোঁট কাঁপছে, চোখে অবিশ্বাস। অনন্যা এই অবস্থায় কেন? ও তো... ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আর সেই মুহূর্তেই 10 বছর আগের সেই বিকেলটা আজও পার্থর মনে ঘুরে বেড়ায়। একটি ছোট্ট বস্তির ধারে কিছু গরিব বাচ্চাকে সারিবদ্ধ করে বসিয়েছে এক তরুণী। তার হাতে খাবারের প্যাকেট,
পাশে কিছু নতুন জামা কাপড়, বাচ্চাগুলো হাসছে, আর সেই হাসির ফাঁকে তরুণীটি নরম স্বরে বলছে, খুব বেশি কিছু দিতে পারলাম না, কিন্তু তোমরা খুশি থেকো। পার্থ দূর থেকে বারবার তাকাচ্ছিল। শহরের আলো ঝলমলে জীবনে প্রতিদিন সে অসংখ্য মানুষ দেখে, কিন্তু এই মেয়েটার চোখে অন্যরকম একটা আলো ছিল, মমতা, মানবিকতা আর এক ধরনের নিরাভরণ সৌন্দর্য। এই ছিল পার্থ আর অনন্যার প্রথম দেখা। সেই মুহূর্তে পার্থ মনে মনে ভেবেছিল, আজও এমন নিষ্পাপ মনের মানুষ আছে। ধীরে ধীরে কথা বাড়লো, সম্পর্ক গড়ালো। একসময় তারা দুজনেই সিদ্ধান্ত নিল তারা বিয়ে করবে, কিন্তু অনন্যা ছিল গরিব ঘরের মেয়ে। পার্থর বাবা প্রথম থেকেই বিয়েতে মত দিতে চাননি। ডাক্তার ছেলের সঙ্গে এই মেয়ের মানাবে? এই পরিবারে মানিয়ে নিতে পারবে? হাজারো প্রশ্ন, হাজার আপত্তি, কিন্তু পার্থ হাল ছাড়েনি। দিনের পর দিন বুঝিয়ে শুনিয়ে শেষ পর্যন্ত জিতেই নিল তার বাবার মন। আর সেইভাবেই বিয়ে হলো পার্থ আর অনন্যার। কিন্তু সুখের গল্পটা বেশি দিন টিকল না। বিয়ের 1-2 বছর পর থেকেই অনন্যার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিতে লাগলো। যে মেয়েটা আগে সামান্য হাসিতে খুশি হয়ে যেত, যে মেয়েটা বাচ্চাদের কাপড় দিতে দিতেই গর্ববোধ করত, সে এখন যেন পুরো অন্য মানুষ। ফ্যাশন, পার্টি, বন্ধুবান্ধব, দিন দিন এইসবের প্রতি তার আগ্রহ বাড়তে লাগলো। পার্থ চেষ্টা করত সময় দিতে, কিন্তু ডাক্তারি পেশার চাপে বাড়ি ফিরেও তাকে ফোন ধরতে হতো। রাতভর রিপোর্ট, ল্যাপটপ, জরুরি কল। অনন্যা রেগে যেত, তুমি আমার জন্য সময় কোথায় দাও? পার্থ ব্যাখ্যা করত, কিন্তু ব্যাখ্যা যেন একসময় অভিযোগে পরিণত হয়ে গেল। তারপর এলো সেই কালো সকাল। সোসাইটি গেটের সামনে পার্থ গাড়ি পার্ক করছিল। হঠাৎ পিছন থেকে অনন্যার চিৎকার, তুমি কি ভাবছো আমি জানি না? ওই মেয়েটার সঙ্গে তোমার সম্পর্ক আছে, আমাকে বোকা ভাবো না। পুরো সোসাইটি তাকিয়েছিল। অপমান, গালি, অনন্যা থামছিলই না। পার্থ মাথা নিচু করে সব সহ্য করেছিল, কারণ সে জানতো সে নির্দোষ। বরং সে জানতো অনন্যাই কলেজের এক পুরনো বন্ধুর সঙ্গে দিনরাত ফোনে কথা বলে, কোথায় যায়, কার সাথে মেশে, সব কিছুই সে জানতো। কিন্তু তবুও সে কিছু বলেনি, কারণ তার এখনও আশা ছিল মানুষ বদলে যায়, হয়তো অনন্যাও একদিন বুঝবে। সেদিন সকালেই ঝড়ের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল অনন্যা। হঠাৎ, ডাক্তারবাবু, ডাক্তারবাবু! মালার আতঙ্কিত ডাকেই চমকে উঠলেন পার্থ। মেয়েটি হাঁপাতে হাঁপাতে বলল, ডাক্তারবাবু দেখুন না, আমার মা কোনো কথা বলছে না কেন? এই গ্রামের লোকেরা অনেক বুঝিয়ে হাসপাতালে নিয়ে এসেছে, কিন্তু এখানে ডাক্তার বলেছে তাদের কিছু করার নেই, আপনি একটু দেখুন না। পার্থর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটির চোখের জল, গ্রামের লোকদের উদ্বেগ, সব মিলিয়ে সে এক মুহূর্ত দেরি করল না। পার্থ তাড়াতাড়ি অনন্যাকে পরীক্ষা চালু করল। সাথে 2 জন নার্স, একজন সহকারী। অক্সিজেন, ইঞ্জেকশন, সেলাইন সব ব্যবস্থা করতে লাগলো সে। কিন্তু চিকিৎসা করতে করতেই তার মাথার ভিতর একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, অনন্যা তো সেদিন ভালো অবস্থায় বেরিয়ে গিয়েছিল, তাহলে এখানে এই অবস্থা এলো কিভাবে? আর এই ছোট্ট মেয়েটি মালা, এই মেয়েটি অনন্যাকে মা বলে ডাকছে কেন বারবার? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কেটে গেল। ভোরের প্রথম আলো জানালা দিয়ে ঢুকলো। গ্রামের মানুষদের মুখে স্বস্তির ছাপ। মালা হালকা হেসে উঠল, মা, মা চোখ খুলছে ডাক্তারবাবু। পার্থর বুকটা হালকা হলো। অনন্যা ধীরে ধীরে চোখ খুলতেই পার্থ তার পাশে বসে নরম গলায় বলল, অনন্যা, এই অবস্থা হলো কিভাবে? তুমি তো সেদিন সকালে বেরিয়ে গেলে। অনন্যা প্রথমে কিছু বলল না। তার চোখের কোণে জল জমে উঠল, গলা কেঁপে কেঁপে শব্দ বেরোলো, পার্থ, আমি খুব বড় ভুল করেছি। পার্থ তাকিয়ে রইল। অনন্যা বলতে লাগলো, সেদিন যখন বাড়ি থেকে বেরিয়ে এলাম, স্টেশনে আমার কলেজের বন্ধু রবি দেখা করলো। ওই আমাকে বলেছিল, যা টাকা সোনা আছে নিয়ে আয়, না হলে আমরা কোথায় যাব, কি খাবো? আমি ওকে বিশ্বাস করেছিলাম। স্টেশনের বেঞ্চে বসে সব টাকা, সব গয়না তার হাতে তুলে দিলাম। রবি বলল, আমি বাথরুমে যাচ্ছি, তুমি এখানেই থাকো। আর সে ফিরে আসেনি, একবারও না। তার গলা ভারী হয়ে এলো।
ভেবেছিলাম তোমার কাছে ফিরব, কিন্তু সাহস হলো না পার্থ। তোমাকে কি বলতাম? আমি নিজের ভুলেই পথে বসেছি, তোমাকে অপমান করেছি। অনন্যা চুপ করে গেল, তার কাঁধটা কাঁপছিল। বাধ্য হয়ে এই গ্রামে আসি। মামা সম্পর্কের একজন মানুষ ছিল এখানে, ওই বলেছিল তুই চলে আয়। তারপর থেকে এখানেই রইলাম। আর পার্থ, মালা মালা তোমার মেয়ে। আমি যখন বেরিয়েছিলাম আমি 2 মাসের গর্ভবতী ছিলাম। এক মুহূর্তে পার্থর চোখ ভিজে গেল। হাসপাতালের আলোয় দেখল 10 বছর আগের সেই অনন্যা আবার ফিরে এসেছে। ভুল করেছে, হারিয়েছে, শাস্তি পেয়েছে, কিন্তু হৃদয়টা এখনো আগের মতোই। পার্থ অনন্যার হাত তুলে 2 হাতে চাপা দিল। অনন্যা, যদি তুমি চাও, আজও আমার ঘরের দরজা তোমার জন্য খোলা। আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম, এখনও ভালোবাসি। প্রতিদিন সন্ধ্যায় কফির কাপ হাতে তোমার ছবিটার দিকেই তাকিয়ে থেকেছি। ভাবতাম কোথায় আছো, কেমন আছো। অনন্যার চোখ বেয়ে জল নামতে লাগলো। মালা কাছে এসে মায়ের হাত ধরল। বাবা মা দুজনকে একই ফ্রেমে দেখে গ্রামের লোকদের চোখও চিকচিক করে উঠল। হাসপাতালের বাইরের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল। নতুন সকাল উঠল পার্থ, অনন্যা আর মালার জীবনে। আসলে মানুষের আসল পরিচয় তার নাম বা পেশা নয়, তার আচরণ। যেখানে মানবতা হারায়, সেখানে বড় বড় সাফল্য অর্থহীন হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থাকবেন।